ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কী কী। আজকে আমরা শিখতে চলেছি সিএসএসে ক্লিয়ার এবং ক্লিয়ার ফিক্স কী হয়। আপনারা বলতে পারেন এই ক্লিয়ার ফিক্সটাকে শেখানোর জন্যই আমরা গত যে পর্বগুলো করছি, অর্থাৎ যেরকম ইনলাইন আর ব্লক, তারপরে দেখুন এই সিএসএসের ক্লিয়ার নিয়ে আজকে আলোচনা করব, বা এরপরে ধরুন কিছু সিউডো এলিমেন্ট নিয়ে আলোচনা করব। তো এগুলো সব কিছুই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি যাতে আপনারা এই ক্লিয়ার ফিক্সটা খুব ভালোভাবে বোঝেন। তো ক্লিয়ার ফিক্স জিনিসটা কী হয় সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, বা বলতে পারেন যে ক্লিয়ার ফিক্সটা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করব, কারণ এই যে জিনিসগুলো শেখাচ্ছি সেগুলোকে নিয়ে একটা কালেকশন আসতে চলেছে আপনার শুধুমাত্র ক্লিয়ার ফিক্সের ওপরে। অর্থাৎ ক্লিয়ার ফিক্সটা কী হয় আর সেটাকে আমরা কত রকমভাবে ব্যবহার করতে পারি, তো সেটা নিয়ে আমরা পরবর্তীকালে আরও বিস্তারিত আলোচনা করব। কেমন? তো তার জন্য আমাদের যেরকম সিএসএসের বিভিন্ন ডিসপ্লে প্রপার্টিগুলো জানা উচিত, যেরকম ইনলাইন ব্লক বা ইনলাইন ব্লক। তারপরে আমাদের সিএসএসের এই ক্লিয়ার প্রপার্টিটাকেও খুব ভালোভাবে জানা উচিত, যে ক্লিয়ার প্রপার্টিটা কীভাবে কাজ করে বা কিছু। আর এগুলো আমরা সব ভালোভাবে বুঝলে, অর্থাৎ এই ডিসপ্লে প্রপার্টি, ক্লিয়ার প্রপার্টি, তারপরে সিউডো এলিমেন্ট, এই তিনটে জিনিস খুব ভালোভাবে বুঝলে আমরা পরবর্তীকালে ক্লিয়ার ফিক্স হ্যাক্সটা খুব ভালোভাবে বুঝতে পারবো। কেমন? তাই এই তিনটে জিনিস খুব ভালোভাবে আপনারা শিখবেন বা বুঝবেন। তো দেখুন, এরপরে আমরা দেখব যে ফ্লোটের প্রবলেম অ্যান্ড সলিউশন, যেটা আমরা গত পর্বে করেছিলাম আর বলেছিলাম যে এই পার্টে আমরা আরেকটা সলিউশন দেখব, তো সেটা আমরা এই পর্বে দেখব। তো প্রথমত আমরা দেখব আগের দিনের যে ফ্লোটের প্রবলেমটা ছিল আর সলিউশনটা, সেটা আমরা দেখব। ঠিক তারপরে আমরা সিএসএসের ক্লিয়ার এবং ক্লিয়ার ফিক্স নিয়ে একটু আলোচনা করব। খুব ভালোভাবে কিন্তু টপিকগুলো বুঝবেন। কেমন? তাই আজকের ভিডিওটা একটু লং হলেও খুব মনোযোগ সহকারে দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আর আজকে যারা এই ক্লাসটিতে নতুন রয়েছেন তারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলো অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা নিচে থাকা ডেসক্রিপশন বক্সেও ক্লিক করতে পারেন, সেখানেও আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলো অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। তো দেখুন, এই যে আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলি যে উপরে থাকা আই বাটনে প্রেস করুন, বা এই ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যে দেখে যাবেন, কোনো স্কিপ করবেন না, এটা কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদেরকে জাস্ট বলি। এটা কিন্তু কোনো স্ক্রিপ্টেড নয় বা কোনো প্রিভিয়াস ভিডিও নয়। এটা আমি প্রতিদিন প্রতি ভিডিওতে আপনাদেরকে বলি একটাই কারণে, যাতে আপনারা মনোযোগ সহকারে দেখেন আর একটা টপিকও যাতে মিস না করেন। কারণ আপনি কোনো একটা টপিক বা কোনো একটা ইম্পর্টেন্ট টপিক মিস করে গেলে এটা প্রবলেম ক্রিয়েট করবে আপনার, অন্য কারো নয় কিন্তু। কারণ অন্যরা সবাই এই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটুকু দেখে যান, আর তার কারণে তারা খুব ভালোভাবে শিখতে পারছেন বা জিনিসগুলো বুঝতে পারছেন। তাই এটা আমার তরফ থেকে আপনাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখে যাবেন। কেমন? তো চলুন আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তার জন্য আমরা চলে যাব হচ্ছে এফ ড্রাইভের মধ্যে, তার মধ্যে হচ্ছে ওয়েব ক্লাসেস। আর দেখুন এখানটাতে আমি 65টাকে কপি করে নিয়ে একবার এখানটাতে F2 প্রেস করলাম, আর এখান থেকে জাস্ট এটাকে করে দিলাম 66, এন্টার প্রেস করলাম। দেখুন এখন এটা আমাদের ক্লাস এটা হয়ে গেল। তো এবার ফোল্ডারটাকে আপনারা ওপেন করে নিন। তারপরে দেখুন এখানটাতে যেহেতু আমরা এটাকে কপি করেছি আগেরটাতে, তাই এখানে কিছু কিছু জিনিস চলে এসেছে, প্লাস আমি এখানে কিছু কিছু জিনিস এডিটও করে দিয়েছি। তো দেখুন এখান থেকে আমরা রাইট ক্লিক করে এটাকে ওপেন করে নিই। এটাকে index.html-টাকে ওপেন করলাম, তারপরে রাইট ক্লিক করে ক্লোজ অল বাট দিস। আর পাশাপাশি আপনারা সিএসএস-এর ফাইলটাকেও ওপেন করে নিন। এখান থেকে রাইট ক্লিক করলাম, আমি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করে নিলাম। তো এখানে আমি এডিট কী করেছি, ফার্স্ট অফ অল এখানটাতে এটা করে দিলাম আমি 66। আর এখানে দেখুন আমি আগের যে সমস্ত ইমেজ আর টেক্সটের যে ফ্লোটের ব্যাপারটা ছিল ওটাকে আমি রিমুভ করে দিয়েছি। পাশাপাশি আমি সিএসএস থেকেও কিছু কিছু আমি ধরুন যে কোডগুলো ছিল যেটা আপনার টেক্সট আর ইমেজ রিলেটেড ছিল, যেটা আমরা আগের পর্বে শিখেছিলাম, সেগুলোকে আমরা রিমুভ করে দিয়েছি। তো কোডটা পুরোপুরিভাবে ক্লিন হয়ে গেছে। তো এবার আমরা এটার মধ্যে কিছু কিছু জিনিস আমরা শিখবো। চলুন দেখুন, আমরা এই জিনিসটা আগে দেখেছিলাম তাই না, যে এখানটাতে .1 বলে একটা ক্লাস রয়েছে, তার ভিতরে .2 আর .3 বলে একটা ক্লাস রয়েছে। তারপর আমরা সিএসএসে গিয়ে কী করেছিলাম, আমরা 1টাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, তারপরে 2টাকে বলেছিলাম ফ্লোট লেফট, তারপরে 3টাকেও বলেছিলাম ফ্লোট লেফট, তাই না? এবার তার দরুন কী হচ্ছিল, তার দরুন আমরা দেখতে পাচ্ছিলাম যে .1-এর যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা আমরা দেখতে পারবো না, তাই না? তাই দেখুন এটার ক্ষেত্রে সেটা হয় নাকি। তারপর রাইট ক্লিক করলাম, আমি ওপেন উইথে গেলাম, জাস্ট ফায়ারফক্সে ক্লিক করলাম। চলুন দেখা যাক। তো দেখবেন যেই মুহূর্তে ওরা দুজন ফ্লোট লেফট হচ্ছে সেই মুহূর্তে কিন্তু দেখুন এইখানটাতে আপনি ওই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন না। এটা কার ব্যাকগ্রাউন্ড? এটা হচ্ছে আপনার সেই যেটা 1.1 বলে যে ক্লাসটা রয়েছে তার ব্যাকগ্রাউন্ড, তাই না? এইবার দেখুন এই দুখানাকে ফ্লোট লেফট করা হয়েছে। কেন এই দুখানাকে ফ্লোট লেফট করলাম? কারণ আগে তো আমরা দেখতাম যে ফ্লোট লেফট করতে হয় এটাকে ওভারফ্লো হিডেন করতে হয়, তাই না? হ্যাঁ, এটা জানতাম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আমাদেরকে এই ফ্লোট লেফটটাকেই ব্যবহার করতে হয়। আমি একটা এক্সাম্পলও দিয়েছিলাম, যখন আপনারা ওল্ড ফেসবুক বা নিউ ফেসবুক যখন করেছিলেন, তখন ফুটারের দিকে দেখতে পারবেন একটা ইউএল এর লিস্ট ছিল না, যে ইউএল এর ভিতরে রয়েছে এলআই কটা রয়েছে ধরুন 5টা, আর তার ভিতরে রয়েছে ধরুন এ ট্যাগ যার অ্যাট্রিবিউট রয়েছে HREF,
তো আমি এখানে দিয়ে দিলাম href ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে হ্যাশ, আর ধরুন প্রতিটা এ ট্যাগের মধ্যে লেখা রয়েছে হ্যালো লেখাটা, ঠিক আছে, এই হ্যালো লেখাটা রয়েছে, এটাকে জাস্ট ট্যাপ প্রেস করলাম, দেখুন এখানে একটা সিরিজ পুরো তৈরি হয়ে যাবে। প্রথমত ইউএল হয়েছে, ইউএলের মধ্যে টোটাল 1 2 3 4 5খানা এলআই, তার মধ্যে প্রতিটার মধ্যে একটা এ ট্যাগ। এবার দেখুন এটা যখন আমি এটাকে সেভ করে যখন রিফ্রেশে প্রেস করব তখন আপনি দেখবেন যে এইভাবে পুরোপুরিভাবে রয়েছে। আচ্ছা, তার আগে আমি এই জিনিসটাকে জাস্ট একটু কমেন্ট করে নিই, হ্যাঁ, যাতে আপনাদের সুবিধা হয়। তো আমি জাস্ট কমেন্ট করে রাখলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এটা এভাবে রয়েছে। তো তখন আপনারা সিএসএস এর মাধ্যমে কি করেন, যদি আমি বলি যে সবগুলোকে পাশাপাশি আনুন, তখন ফার্স্ট অফ অল আপনারা এই বুলেট সিম্বলটাকে রিমুভ করে দেন, তারপরে এখানে কিছু মার্জিন প্যাডিং রয়েছে সেগুলোকে আপনারা রিমুভ করেন, তারপরে আপনারা একবারে সারিবদ্ধভাবে যাতে থাকে, অর্থাৎ পাশাপাশিভাবে যাতে থাকে, তার জন্য আপনারা কি করেন, এই এলআইগুলোকে আপনারা বলে দেন যে ফ্লোট লেফট, তাই না? তাই ফ্লোট লেফট যখনই আপনি করে দেন তখন কি হয়, প্রতিটা এলআই এর মধ্যেই কিন্তু এই ফ্লোট লেফটটা অ্যাপ্লাই হয়। কারণ কি, কারণ আপনি সিএসএস এ এভাবে বলে দেন যে ইউএল এর ভিতরে যে এলআই রয়েছে সেগুলো ফ্লোট লেফট হয়। এবার তার দরুন এই এলআইটাও ফ্লোট লেফট হয়, এই এলআইটাও ফ্লোট লেফট হয়, বলতে পারেন সবগুলো ফ্লোট লেফট হয়ে যায়। তাহলে কি হলো, তাহলে আমার এই প্রতিটা এলিমেন্টের মধ্যে তো ফ্লোট লেফট ফ্লোট লেফট ফ্লোট লেফট আসছে, তাই না? আর দেখুন ঠিক এই কারণে আমি এই উপরের এক্সাম্পলটাও ফ্লোট লেফট দিয়ে করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনাদেরকে এই সিরিজের মধ্যে ফ্লোট লেফটটাকে ব্যবহার করতে হবে, তাই এই কারণেই আমি এই উপরের দুটোকে ফ্লোট লেফট আর ফ্লোট লেফট করেছি, ঠিক আছে? দেখুন তাহলে ফ্লোট লেফট করার দরুন আপনার প্রবলেমটা এখানে কি হচ্ছিল, .1 এর কালারটা চলে যাচ্ছিল। ঠিক সেরকমভাবে এটার ক্ষেত্রেও কিন্তু তাই হবে, অর্থাৎ আপনি যদি এগুলোকে ফ্লোট লেফট করেন আর ইউএলের যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকে, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আর দেখতে পারবেন না। আর কেন দেখতে পারবেন না সেটা নিয়ে আমি প্রিভিয়াসলি ডিসকাস করেছি, যে যেই মুহূর্তে আপনি এগুলোকে ফ্লোট লেফট করে দেন তখন এগুলো কি হয়, উন্মুক্ত হয়ে যায়, আর এটা ইউএলের তখন হাইটটা কি হয়, 0 হয়ে যায়। এটা ঠিক আপনি মনে করতে পারেন যখন আমরা পজিশন শিখেছিলাম, পজিশন অ্যাবসলিউট, মনে আছে? যেই মুহূর্তে আমি পজিশন অ্যাবসলিউট করে দিলাম ও উন্মুক্ত হয়ে গেল, নিজের জায়গা ছেড়ে দিল। এবার তার দরুন ওর প্যারেন্টের হাইটটা কিন্তু ওইটুকু জায়গা আর নেয় না, তাই না? যে ধরুন পজিশন অ্যাবসলিউট অবস্থায় রয়েছে সেই অ্যাবসলিউটের হাইটটা কিন্তু ওর প্যারেন্ট কখনোই নেয় না। তো ঠিক এই ফ্লোটের ক্ষেত্রেও তাই, যখন এই ইউএলগুলো এমনি ছিল, ফ্লোট না দেওয়া ছিল, তখন কিন্তু এই এলআই এর হাইটগুলোই ছিল এই ইউএল এর হাইটের সমান, তাই না? বা বলতে পারেন এই ইউএল এর হাইট ইজ ইকুয়াল টু এতগুলো এলআই এর হাইট। কিন্তু যেই মুহূর্তে আপনি সবগুলোকে বা সবগুলো এলআইকে আপনি ফ্লোট লেফট করে দিলেন, তখন কি হলো, এগুলো সব ভাসমান হয়ে গেল বা এগুলো সব উন্মুক্ত হয়ে গেল। তার দরুন আর কি হলো, এই ইউএল এর হাইটটা পুরো 0 হয়ে গেছে। মানে ইউএল তখন মনে করে যে আমার ভিতরে সবগুলোই তো ফ্লোট, তাহলে আমি আর হাইটটা পাবো কার কাছ থেকে? আর ঠিক সেই কারণে ইউএল এর হাইটটা তখন 0 হয়ে যায়, যার কারণে আপনি ইউএল এর মধ্যে থাকা কোনো ব্যাকগ্রাউন্ড আপনি তখন দেখতে পারেন না। কেমন? তাই আশা করি জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। চলুন আমরা এবার এখানটা থেকে জিনিসটা খুব আরও বেশিভাবে ক্লিয়ারভাবে দেখি। তো এখান থেকে আমরা আবার এটাকে রিমুভ করে দিলাম কমেন্টটাকে। তো দেখুন কমেন্ট করার জন্য কি করতে হয়, এটাকে জাস্ট পুরোটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে নোটপ্যাডের ক্ষেত্রে Ctrl+K প্রেস করুন, দেখুন পুরোটা HTML এর কমেন্ট হয়ে গেছে। প্রতিটা লাইন দেখুন HTML কমেন্টে পরিপূর্ণ, তাই না? এবার যদি আমি সেম কমেন্টটাকে রিমুভ করতে চাই তখন আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করবেন, করার পরে Ctrl+Shift+K প্রেস করবেন, দেখবেন কমেন্টটা রিমুভ হয়ে গেছে। Ctrl+K দিয়ে হচ্ছে কমেন্ট, হ্যাঁ। তবে এই ক্ষেত্রে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবেন, দেখুন ওরা কমেন্টটা করে কি করে, প্রথমে দেখুন যেভাবে আমরা জানি যে কমেন্ট শুরু কমেন্ট শেষ, এবার দেখুন কমেন্ট শুরু হওয়ার পরে কিন্তু ওরা একটা স্পেস দিয়েছে, আর কমেন্ট শেষ করার আগে দেখুন ওরা একটা স্পেস দিয়েছে। আপনারা যখন এভাবে Ctrl+K না দিয়ে যদি আপনারা নিজে হাতে করতে চান, তখন আপনারা কাইন্ডলি এরকমভাবে শুরু করার পরে একটা স্পেস দিয়ে দেবেন। তাতে আপনাদের সুবিধাটা কি হবে, ধরুন আপনি এই কমেন্টটা নিজে হাতে করেছেন, এবার আপনি চাইছেন কমেন্টটাকে রিমুভ করতে Ctrl+Shift+K এর মাধ্যমে। এবার তখন আপনি কি করবেন, Ctrl+Shift+K প্রেস করবেন, দেখুন কমেন্টটা রিমুভ হয়ে গেল, ঠিক আছে? কিন্তু এই কমেন্টটার আগে যদি আপনি এরকম স্পেস না থাকতো তাহলে কি এটা রিমুভ হতো? না, রিমুভ হতো না। এবার এটাকে সিলেক্ট করে Ctrl+Shift+K প্রেস করুন, দেখুন কাজ করছে না, দেখেছেন? তাই ওদের রুল অনুযায়ী করতে হবে যে কমেন্টের শুরু, তারপরে একটা স্পেস, আবার কমেন্টের শেষ হওয়ার আগে একটা স্পেস। যখনই আপনি এই স্ট্রাকচারে করবেন তখন দেখবেন Ctrl+Shift+K অনায়াসে কাজ করছে। এই অবস্থা Ctrl+Shift+K প্রেস করলাম, দেখুন হয়ে গেছে, তাই না? এবার দেখুন বাকি এইগুলোকে আমি Ctrl+Shift+K প্রেস করে দিই, যাতে কমেন্টগুলো সব রিমুভ হয়ে গেল। বেশ, এবার চলুন আমরা মেন টপিকে ফিরে যাই। এবার আমরা এখানে আসার পরে যেই মুহূর্তে দেখলেন যে আমরা ফ্লোট লেফট করলাম, তার দরুন কি হলো, দেখুন রিফ্রেশে প্রেস করলাম, ব্যাকগ্রাউন্ডটা হারিয়ে গেল। তো এইখানেও একটা ক্লিয়ার ফিক্সের কাজ আছে। ক্লিয়ার ফিক্স মানে কি, আপনার জিনিসগুলো যেই কারণে হারিয়ে যাচ্ছে সেই জিনিসগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা, এটাকেই বলা হয় ক্লিয়ার ফিক্স। অর্থাৎ এই যে হারিয়ে যাওয়ার কারণটাকে ফ্লোট, তাই এই ফ্লোট দিয়ে যখন আপনি কোনো একটা কাজ করবেন আর তার দরুন যখন কোনো জিনিস আপনার কাছ থেকে হারিয়ে যাবে, তো সেই হারিয়ে যাওয়া জিনিসগুলোকে ফিরিয়ে আনার কাজটাই হচ্ছে ক্লিয়ার ফিক্স করে, ঠিক আছে? তাই দেখুন আমরা সবসময় জানি, আমরা সবসময় শিখেছি আগে থেকে, দেখবেন আমি অনেক সময় বা সবসময় আপনাদেরকে বলেছি যে যেই মুহূর্তে আপনারা ফ্লোট ব্যবহার করবেন, সবসময় ওই ফ্লোটগুলো যে প্যারেন্টের মধ্যে রয়েছে সেই প্যারেন্টটাকে আপনাকে কি করতে হবে,
ওভারফ্লো হিডেন। তাই ওই ওভারফ্লো হিডেনটা হলো এক ধরনের একটা ক্লিয়ার ফিক্স, বাট ওটা হচ্ছে একটা বেসিক ক্লিয়ার ফিক্স বলতে পারেন। বাট মেইন যেটা ক্লিয়ার ফিক্স আমরা যেটা শিখবো বা ক্লিয়ার ফিক্স হ্যাক যেটা আমরা শিখবো, সেটার জন্য আমাদের ডিসপ্লে প্রপার্টি জানা, ক্লিয়ার প্রপার্টি জানা আর সিউডো এলিমেন্ট নিয়ে জানা খুবই প্রয়োজন। তো আমরা দেখুন এই জিনিসটাকে কিভাবে সলভ করতে পারি বেসিকভাবে। তো এটাকে যদি আমি বেসিক ওয়েতে সলভ করতে চাই, আমরা জাস্ট কি করে দেবো, যেটা আমরা আগে জানতাম যে A2 আর A3 এই দুখানাকেই ফ্লোট লেফট রয়েছে, আর এরা কার মধ্যে রয়েছে, এরা রয়েছে 1-এর মধ্যে, তাই না? দেখুন তো যাদেরকে আপনি ফ্লোট লেফট করেছেন তারা কার মধ্যে রয়েছে, 1-এর মধ্যে রয়েছে না? তাই এই 1টাকে আপনি বলে দিন ওভারফ্লো হিডেন। দেখুন আমি যেই মুহূর্তে এখানটাতে আমি বলে দেবো যে ওভারফ্লো হিডেন, দেখুন সেই মুহূর্তে কি হবে, আপনি ওই কালারটা কিন্তু এবার ফিরে পাবেন। আমি যখন এখানে যাব রিফ্রেশে প্রেস করব, দেখুন আপনি এই কালারটা ফিরে পাচ্ছেন, দেখেছেন? তাই এখন যেহেতু আপনি ওটাকে ওভারফ্লো হিডেন দিয়ে দিয়েছেন, এই .1 বলে ডিপটা ও নিচে বুঝতে পারছে যে না আমার একটা অস্তিত্ব রয়েছে। তাই যতক্ষণ না পর্যন্ত আপনি ওভারফ্লো হিডেন দিচ্ছিলেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ও নিজস্ব হাইট কত পাচ্ছিল, 0 পাচ্ছিল। তাই এই সমস্ত ক্ষেত্রে আপনার যে ক্লিয়ার ফিক্সের কাজটা সেটা অনেক ক্ষেত্রে আপনার এই ওভারফ্লো হিডেনই করে দেবে, ঠিক আছে? দেখুন তাই এই ক্ষেত্রে দেখবেন আপনি এর হাইটটাকে ফিরে পেয়েছেন। তাই যেই মুহূর্তে দেখুন আপনি যখন এখানে F12 প্রেস করবেন আর এখন যদি আপনি এই .1-এর উপরে হোভার করেন, দেখুন আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি পুরো জিনিসটাকে দেখতে পাচ্ছেন। দেখুন এটা হচ্ছে .2, এটা হচ্ছে .3, আর যখন আপনি এই 1-এর উপরে হোভার করছেন আপনি তখন 1টাকে দেখতে পাচ্ছেন। বেশ, তাই এইভাবে আপনি প্রথম ক্লিয়ার ফিক্সের কাজটা বা বলতে পারেন ফ্লোটের প্রবলেম বা সলিউশনের কাজটা এটা আপনি এইভাবে করতে পারেন, কেমন? তাই ওভারফ্লো হিডেনও আমাদের এই ক্লিয়ার ফিক্সটা করতে সাহায্য করলো, তাই না? তাই এই ওভারফ্লো হিডেন বা এই ফ্লোট লেফট খুব ভালোভাবে কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, যেটা আমরা আগেও করেছি। যদি ভিতরের কোনো একটা কিছু ফ্লোট দেওয়া থাকে তাহলে অবশ্যই তার প্যাটার্নকে ওভারফ্লো হিডেন করে নেবেন। এটা এক ধরনের ক্লিয়ার ফিক্স বলতে পারেন, কেমন? তাই আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা আরেকটা টপিকে ফিরে যাই, যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ক্লিয়ার প্রপার্টি সিএসএস এর মধ্যে, কেমন? চলুন তো তার জন্য আমরা এখানে একটা কাজ করি, মনে করুন আমরা একটু বেসিকভাবে সাজানোর চেষ্টা করি। হ্যাঁ, আমরা তার জন্য ফ্ল্যাট ইউআই কালার্সটাকে নিয়ে নিই জাস্ট। তো আমরা এখান থেকে ফ্ল্যাট ইউআই কালার্সটাকে বা এই সমস্ত কালারগুলো নিয়েই আমরা ব্যবহার করব, ছেড়ে দিন। তো দেখুন আমরা এখানটাতে .1 বলে একটা ডিপ তৈরি করলাম, ঠিক আছে? এবার তার নিচে .2 বলে একটা ডিপ ধরুন তৈরি করলাম, যেরকম .2, ঠিক আছে? আর এর ঠিক পরে কন্ট্রোল ডি করে আমি .3 করলাম। এই তিনখানা ডিপ নিয়ে মনে করুন আমি এখন কাজ করছি, বা আপাতত এটা থাকুক, 3টাকে আমরা পরে ব্যবহার করব, .1 আর .2। এবার এইখানে আসার পরে জাস্ট আমরা কি করব, .1-এর একটা ব্যাকগ্রাউন্ড রাখবো কালার, আর আপনার .2-এর একটা ব্যাকগ্রাউন্ড কালার রাখবো, .2-এর একটা ব্যাকগ্রাউন্ড কালার রাখবো, এদের থেকে ফ্লোরটাকে সরিয়ে দেবো, আর .3-কে নিয়ে আমরা পরে কাজ করব, বাট ফ্লোরটাকে আপাতত এখান থেকে সরিয়ে দিলাম। হ্যাঁ, এবার দেখুন এই মুহূর্তে শুধুমাত্র আপনি এটার মধ্যে হাইট দিন, যেরকম .2-এর মধ্যেও আপনার হাইট রয়েছে এটাকে একটু কমেন্ট করে দিই যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। তো এটারও কমেন্টটা সেম, আমরা কি করব, এটাকে জাস্ট এটাকে সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল-কে, দেখুন এভাবে কমেন্ট হয়ে গেল। তো আপনি এইভাবেও চাইলে কমেন্ট করতে পারেন, বা একবারে এইভাবে যে এখানে /* একটা স্পেস দিয়ে দিলাম, তারপরে এখানে এসে * করে দিলাম, এভাবে করে দিলাম। তাই এটাকে যদি আমরা সিলেক্ট করি, কন্ট্রোল-Shift-K প্রেস করি, দেখুন আবার আগের জায়গাতে চলে এসেছে, ঠিক আছে? অবশ্যই স্পেসটা দেবেন কিন্তু, হ্যাঁ, কমেন্ট শুরু, তারপরে একটা স্পেস, তারপরে কমেন্ট শেষ হওয়ার আগে একটা স্পেস, তারপরে কমেন্ট শেষ, এইভাবে। তাই দেখুন এইখানে আমি জাস্ট একটা হাইট দিয়ে দিয়েছি, যেই হাইটটা এখানে দিয়েছি সেই হাইটটা আপনি এইখানেও দিয়ে দিন, অর্থাৎ .1-এরও আপনার একটা হাইট রয়েছে কত, দেখুন 150 পিক্সেল, আর .2-এরও সেম হাইট রয়েছে 150 পিক্সেল, দুটো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা আলাদা। এবার যখন আমরা এইখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন দুখানা জিনিস নিচে নিচে রয়েছে, তাই না? বেশ, এইবার যখন আপনি এই যে ডিপটা অর্থাৎ 1টাকে যদি ফ্লোট লেফট করেন, তাহলে কি নিচের এই 2টা কি ঠিকঠাক জায়গাতে থাকবে কি থাকবে না? অর্থাৎ আমি যদি এই .1টাকে বলি ফ্লোট লেফট, তাহলে কি এই যে .2টা রয়েছে ওটা কি ওর নিজের জায়গাতেই থাকবে নাকি অন্য কোথাও চলে যাবে? বলুন তো কি হবে? ঠিক, ও কিন্তু আর নিজের জায়গাতে থাকবে না। চলুন দেখা যাক সেটা কীভাবে। তাই দেখুন আপনি যখনই এই .1কে বলবেন /লেফট, দেখুন আপনি কিন্তু একে কিচ্ছু করেননি, ঠিক আছে? এটাকে কিন্তু আপনি কিচ্ছু করেননি। এবার যেহেতু এইটা অর্থাৎ যেহেতু এই 2টা 1-এর নিচে রয়েছে, আর এই 1টাকে যেহেতু ফ্লোট লেফট করা রয়েছে, তাই এই 1টা কি করবে, তার নিচে থাকা সবগুলো এলিমেন্টকে ওর নিজের পাশে আনার চেষ্টা করবে। কারণ কি? কারণ যেহেতু ওকে ফ্লোট লেফট করা হয়েছে, ও চাইবে ওর নিচে সমস্ত জিনিস যেন ওর পাশে চলে আসুক, এইটা। তাই দেখুন কি হবে আমাদের ক্ষেত্রে। চলুন আমরা যখন এখানে সেভ করব, রিফ্রেশে প্রেস করব, দেখেছেন পাশে আনতে গিয়ে ওকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এখন বলুন তো .2টা কোথায় রয়েছে? .2টা রয়েছে ঠিক এইখানটাতে,
এই যে দেখবেন ডট টুটা পুরো এখানে চলে এসছে, অর্থাৎ বলতে পারেন যে এখন ডট ওয়ান ডট টু সেম জায়গাতে রয়েছে, অর্থাৎ এখানেও ডট ওয়ান রয়েছে, এখানেও ডট টু রয়েছে, দেখেছেন? কিন্তু আপনি কিন্তু টুটাকে কিন্তু কোনো কিছুই বলেননি, বাট ওয়ানটা জোর করে টুটাকে উপরের দিকে নিয়ে চলে আসলো। কেমন? তাই আমরা যদি এখানে একটু ইন্সপেক্ট করি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। দেখুন আমরা এটাকে F12 প্রেস করলাম, ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, দেখুন আপনি যেই মুহূর্তে দেখুন 1 আর 2 দেখেছেন দুখানা একই জায়গাতে চলে গেছে, বাট এটা তো আনএক্সপেক্টেড, তাই না? আপনি কি এটা চাইছিলেন? না, আপনি এটা চাইছিলেন না। এবার দেখুন যখনই আপনি ফ্লোট নিয়ে কাজ করবেন, এটা আপনার মনে হতেই পারে যে আমি এটার উপর ফ্লোট নিয়ে কাজ করব, বাট এই নিচের এলিমেন্টগুলোর উপরে যাতে ফ্লোট এফেক্ট না ফেলে। তো এটা আপনি কিভাবে করবেন? দেখুন আপনি চাইছেন এই জিনিসটাকে আমি ফ্লোট নিয়ে কাজ করাতে চাইছি, এটার মধ্যে ফ্লোট লেফট দিতে চাইছি, বাট এটাতে ফ্লোট লেফট দেওয়ার দরুন ওর নিচের এলিমেন্টটা উপরে চলে যাবে বা নিচের এলিমেন্টটা পাশে চলে যাবে, এটা তো আপনি চান না, তাই না? অবশ্যই। তাই এই কারণে আপনি যখন চান না যে এই ফ্লোটের কোনো এফেক্ট এই এলিমেন্টটার উপরে পড়ুক, তাই সেই ক্ষেত্রে আপনার কোন প্রপার্টিটা কাজে আসবে? ঠিক ক্লিয়ার প্রপার্টিটা। কেমন? তাই দেখুন ক্লিয়ার প্রপার্টিটা কি বোঝায়? যে আপনি যদি এই এলিমেন্টটার উপরে ক্লিয়ার প্রপার্টি দেন, ক্লিয়ার প্রপার্টির মধ্যে অনেকগুলো ভ্যালু দেওয়া যায়, যেরকম ক্লিয়ার লেফট, ক্লিয়ার রাইট, ক্লিয়ার বোথ, অনেক কিছু। তাই আপনি যদি ক্লিয়ার লেফট দেন তাহলে কি বোঝায়? তাহলে এই এলিমেন্টটা কোনো ফ্লোট হওয়া এলিমেন্টকে ওর বাঁ দিকে রাখতে দেবে না। তাহলে দেখুন এক্ষেত্রে ফ্লোট হওয়া এলিমেন্টকে ডট ওয়ান, আর এক্ষেত্রে এখানে আপনি কার মধ্যে ফ্লোটের এফেক্ট পড়াতে চাইছেন না? এই 2 এর উপরে। তাই আপনি যদি 2কে বলে দেন ক্লিয়ার লেফট, তাহলে কি বোঝায়? যে এই 2 বলে এলিমেন্টটার পাশে বা এই 2 বলে এলিমেন্টটার বাঁ দিকে যেন কোনো ফ্লোট এলিমেন্ট না থাকে। কেন এটা বাঁ দিকে বললাম? কারণ আপনি তো বলে দিয়েছেন না যে ক্লিয়ার লেফট, অর্থাৎ এই এলিমেন্টের বাঁ দিকে যেন কোনো ফ্লোটেড এলিমেন্ট না থাকে। কেমন? আর আপনি যদি বলে দেন ফ্লোট রাইট, অর্থাৎ এই এলিমেন্টটার ডান দিকে যেন কোনো ফ্লোটেড এলিমেন্ট না থাকে। আর আপনি যদি বলে দেন ক্লিয়ার বোথ, তাহলে কি বোঝায়? যে এই এলিমেন্টটার বাঁ দিকে আর এই এলিমেন্টটার ডান দিকে যেন কোনো ফ্লোটেড এলিমেন্ট না থাকে। জিনিসটাকে আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখুন। তাই দেখুন আমি জিনিসটাকে আরেকটু ক্লিয়ারভাবে আপনাদেরকে বলে দিই যে দেখুন আপনি ফ্লোট কোনটাকে করেছেন? ফ্লোট আপনি করেছেন এইটাকে। তাই এটাকে যখন আপনি ফ্লোট করবেন, এ কি চাইবে? যে এর নিচে সমস্ত এলিমেন্টগুলোকে এর সাথে নিয়ে আসার। তাই দেখবেন ও 2টাকে এখানে নিয়ে চলে আসবে, আবার নিচে যদি 3 বা 4 থাকে সেগুলোকেও দেখবেন ও এখানে নিয়ে চলে আসবে। কারণ কি? ওকে ফ্লোট দেওয়া হয়েছে, তাই ওর নিচের এলিমেন্টগুলোকে ওর নিজের কাছে নিয়ে আসার চেষ্টা কিন্তু ও করবে। এইবার আপনাকে সাবধান করতে হবে কাকে? একে। বা যারা ধরুন ওর কাছে যেতে চায় না তাদেরকে বলতে হবে যে তোমরা ওর কাছে যেও না। এবার তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের একটি সুন্দর প্রপার্টি CSS প্রদান করে, যার নাম হচ্ছে ক্লিয়ার। এবার এই ক্লিয়ার প্রপার্টিটা কি করে? যদি আপনি এই 2টাকে বলে দেন যে ক্লিয়ার লেফট, তার মানে কি বোঝায়? যে এই 2 এর বাঁ দিকে কোনো ফ্লোট আলা এলিমেন্ট থাকতে পারবে না। এখন ফ্লোট আলা এলিমেন্ট কে রয়েছে? এই 1 রয়েছে। তাই এই 2 এর বাঁ দিকে বলুন বা 2 এর ওপরে বলুন, এই ফ্লোট লেফট আলা এলিমেন্ট কিন্তু কোনো এফেক্ট করতে পারবে না। এবার আপনি যদি বলেন ফ্লোট রাইট, তাহলে কি বোঝায়? যে এই 2 এর ডান দিকে কোনো ফ্লোট রাইট এলিমেন্ট থাকতে পারবে না। অর্থাৎ যে সমস্ত এলিমেন্টের মধ্যে ফ্লোট রাইট দেওয়া তারা এই 2 এর পাশে থাকতে পারবে না। কেমন? এবার আপনি যদি 2কে এটা বলে দেন যে ক্লিয়ার বোথ, মানে কি বোঝায়? মানে এই 2 এর বাঁ দিকে বা এই 2 এর ডান দিকে কোনো দিকেই ফ্লোট এলিমেন্ট এফেক্ট ফেলতে পারবে না। কেমন? বা বলতে পারেন ফ্লোট এলিমেন্টগুলো এর দুপাশে কোথাও বসতে পারবে না। তাই এটাই হচ্ছে ক্লিয়ারের মেন কনসেপ্ট। আমরা ক্লিয়ার এই কারণে ব্যবহার করব। এবার দেখুন আমরা সবসময় বা বলতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্লিয়ার বোথ ব্যবহার করি, বাট ক্লিয়ার বোথ কেন ব্যবহার করব, ক্লিয়ার লেফট কেন ব্যবহার করব, সেটা আমাদের জানা থাকা উচিত, তাই না? সবাই হয়তো গতানুগতিকভাবে আপনার ক্লিয়ার বোথ দিয়ে দেন, বাট জানেনও না যে ক্লিয়ার বোথটা কখন প্রয়োজন হয় বা ক্লিয়ার লেফট কেন প্রয়োজন হয়। তো দেখুন আমরা দেখুন এখানটাতে কাকে করলাম? এখানে ফ্লোট লেফট করলাম। এবার একে যখন আমি ফ্লোট লেফট করব তখন অনেক চান্সেস থাকে যে ও এই 2টাকে ওর নিজের পাশে নিয়ে চলে আসবে। এবার ও 2টাকে যদি নিজের পাশে নিয়ে চলে আসে তাহলে 2 এর এখন বাঁ দিকে কে থাকছে? 1 থাকছে না। তাই আমি যদি 2টাকে বলে দিই যে ক্লিয়ার লেফট, অর্থাৎ তোমার বাঁ দিকে যাতে কেউ থাকতে না পারে বা তোমার বাঁ দিকে যাতে কোনো ফ্লোট এলিমেন্ট থাকতে না পারে, তাহলেই তো আমারটা কাজ করবে, তাই না? এক্ষেত্রে কি আমার ক্লিয়ার বোথের কোনো প্রয়োজন রয়েছে? না, নেই। তাই দেখুন আমরা যদি এবার দেখুন আমরা আউটপুটে যদি দেখি তাহলে দেখবো দুখানা সব একসাথে চলে এসেছে, তাই না? তাই আপনি যদি এবার 2টাকে এখানটাতে বলে দেন যে ক্লিয়ার কোলন লেফট, তো দেখুন আমরা যদি এখন এখানে বলে দিই যে ক্লিয়ার লেফট, তাহলে এখন কী হবে বলুন তো? চলুন আমরা যখন এইখানে যাব, এবার যদি আমরা এখন এখানে এসে রিফ্রেশে প্রেস করি তাহলে দেখতে পারবো এই সবুজটা দেখবে নিচের দিকে চলে এসেছে আর উপরের দিকে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। দেখুন আমরা যখন রিফ্রেশে প্রেস করব দেখুন সবুজটা নিচের দিকে চলে এসেছে আর উপরে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, তাই না?
এবার এই যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে তার কিন্তু নির্দিষ্ট একটা কারণ রয়েছে, চলুন দেখা যায়, সেটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলি। তাই দেখুন এটাকে যখন আপনি ইন্সপেক্ট করবেন, দেখুন আমরা ইন্সপেক্ট করলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছি 2টা তো এখন নিচে নেমে চলে এসেছে, ঠিক আছে, কারণ 2টা আগে ছিল হচ্ছে এইখানে, এই যে এইখানে আগে 2টা ছিল, বাট দেখুন 2টা এখন পুরো নিজের জায়গাতে চলে এসেছে। কারণ কি, কারণ আপনি 2কে বলে দিয়েছেন ক্লিয়ার লেফট, বাট এই 1-এর ব্যাকগ্রাউন্ডটা কোথায় গেছে? দেখুন আপনি যখন কোনো একটা এলিমেন্টকে ফ্লোট লেফট দেবেন, ওই যে বললাম উন্মুক্ত হয়ে যায়, তাই দেখুন ও এখানে ফাঁকা জায়গাটা কেন তৈরি করেছে? কারণ ওকে আপনি হাইট দিয়েছেন। তাহলে ওর উইথটা কোথায়? দেখেছেন, আপনি এখানটাতে হাইট দিয়েছেন বলেই কিন্তু ও হাইটটাকে পেলো। আপনি যদি হাইটটা না দিতেন তাহলে কিন্তু ও সেটাও পেতো না। দেখবেন আপনি এখান থেকে হাইটটাকে তুলে দিন, দেখেছেন ও এখন কিন্তু হাইটটাও পায়নি। আপনি এখানটায় হাইটটা দিয়েছেন বলে হাইটটা পেয়েছে। এবার আপনি মনে করছেন এটা তো ডিভ, এটা তোর উইথ 100% নেওয়ার কথা, তাহলে কি ও এখন আর উইথ 100% নিচ্ছে না? না, যেহেতু আপনি ওকে ফ্লোট দিয়েছেন তাই আপনাকে এখানে ম্যানুয়ালি উইথ দিতেই হবে, আদারওয়াইজ কিন্তু ও উইথটা পাবে না। দেখুন আপনি যেই মুহূর্তে এখানটাতে উইথ দেবেন, দেখবেন আপনি তখন ওই আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পারবেন। দেখুন আমি যদি এখানে উইথ দিয়ে দিই আপনার 150 পিক্সেল, দেখেছেন এখন আপনি দেখতে পাচ্ছেন। তাই এখানটাতে আপনি সবসময় মনে রাখবেন যে যখনই আপনি কোনো একটা এলিমেন্টকে ফ্লোট করবেন, তার উইথ আর হাইট যদি আপনাকে দিতে হয় তাহলে কিন্তু আপনাকে ম্যানুয়ালিভাবে দিতে হবে। কখনো এটা ভাববেন না যে এটা ডিপ মানে এটা এখন 100% নিয়ে রয়েছে। এটা 100% নিত যদি এর মধ্যে কোনো ফ্লোট না দেওয়া থাকতো। দেখুন এখান থেকে আমি ফ্লোটটাকে সরিয়ে দিচ্ছি আর এই উইথটাকেও সরিয়ে দিচ্ছি, হ্যাঁ উইথও সরিয়ে দিলাম, আর ধরুন এখন যদি ফ্লোটটাকে সরিয়ে দিই, দেখুন 100% নিচ্ছে, দেখেছেন। আর যেই মুহূর্তে আপনি ফ্লোটটা অ্যাপ্লাই করছেন, দেখুন ওর নিজে থেকে আপনার উইথটাকে কিন্তু হারিয়ে ফেলছে, তাই না? তাই আমাদেরকে যখন আমরা ফ্লোট দেবো কোনো এলিমেন্টে, তখন যদি ওই এলিমেন্টের উইথের প্রয়োজন হয় তখন কিন্তু আপনাকে উইথটা এভাবে দিতে হবে। সেটা হতে পারে পার্সেন্টে, কারণ দেখুন আমরা এখানে 50% এভাবেও দিতে পারি, দেখুন 50% জায়গা নিয়ে নিল, বা আপনি পিক্সেল দিতে পারেন, যেটা আপনার ইচ্ছে, মনে করুন 150 পিক্সেল। তাই দেখেছেন যখন আপনি কোনো একটা এলিমেন্টকে ফ্লোট লেফট দিচ্ছেন তখন সে কিন্তু বাই ডিফল্ট ওর উইথ আর হাইট কিন্তু হারিয়ে যায়। তাই আপনাকে যদি উইথ আর হাইট দিতে হয় তাহলে সেটা আপনাকে এভাবে ম্যানুয়ালি কিন্তু দিতে হবে। তাই দেখেছেন এখন আপনার এখানে 1 চলে আসলো আর নিচেরটাতে 2 চলে আসলো ঠিকঠাকভাবে, আর আগেরটা কি হয়েছিল, এই 2টা 1-এর কাছে চলে যাচ্ছিল, তাই না? তাই সেই জন্য আমরা ক্লিয়ার লেফট ব্যবহার করলাম। কেন ক্লিয়ার লেফট ব্যবহার করলাম? কারণ আমি চাইছি যে এই 2-এর বাদিক মানে কোনটা, এই ঠিক এই জায়গাটা, এর বাদিকে যাতে কেউ আসতে না পারে। এবার এর বাদিকে কাউকে আসতে না দেওয়া মানে কি, দেখুন ওর বাদিকে যদি কাউকে আসতে না দেয় তাহলে তোর বাদিকটা শুরু হবে পুরো এখান থেকে, তাই না? তাই দেখুন ও এক্স্যাক্টলি এখান থেকেই শুরু হয়েছে, আর ঠিক রাইটটা হচ্ছে এর বিপরীতে। অর্থাৎ আপনি যদি ক্লিয়ার রাইট করেন তাহলে যেটা বললাম যে ও ওর ডান দিকে কাউকে আসতে দেবে না, ঠিক আছে? এবার আমরা কেন ক্লিয়ার বোথ দিই, আমরা বলে দিই যে ক্লিয়ার বোথের মাধ্যমে যে এই এলিমেন্টের বাঁ দিকে বা এই এলিমেন্টের ডান দিকে যাতে কেউ আসতে না পারে। তাই আমরা ওরকমভাবে ক্লিয়ার লেফট বা ক্লিয়ার রাইট দিই না, আমরা একবারে বলে দিই যে ক্লিয়ার বোথ, অর্থাৎ এর বাঁ দিকেও যাতে কেউ আসতে না পারে, এর ডান দিকেও যাতে কেউ আসতে না পারে। বুঝতে পেরেছেন? তাই ক্লিয়ার বোথ দিয়ে দিলাম, মানে ক্লিয়ারের মধ্যে শুধুমাত্র বোথ বলে ভ্যালুটাই রয়েছে এটা কিন্তু নয়। ক্লিয়ার আপনি লেফটও দিতে পারেন, ক্লিয়ার আপনি রাইটও দিতে পারেন, কারণ আপনি দেখবেন যে আমরা ফ্লোট রাইট করতে পারি। তাই ফ্লোট রাইট যখন আপনি করবেন তখন কি হয়, তখন জিনিসটা পুরোপুরিভাবে ওর ডান দিকে চলে আসবে। তাই যদি আপনি চান যে এই এলিমেন্টটা ডান দিকে কোনো কিছু ফ্লোট না হোক, তখন আপনি এই 2টাকে কি বলবেন, যে ক্লিয়ার রাইট, তাই না? আর সবসময় সেফটির জন্য আমরা কি বলে দিই, যে ক্লিয়ার বোথ, অর্থাৎ এদিকেও কেউ আসতে পারবে না আর এদিকেও কেউ আসতে পারবে না এর জন্য, কেমন? তাই চলুন এবার আমরা এই 2 এর মধ্যে ক্লিয়ার বোথ দিয়ে দেখি। দেখুন সেম কাজ করবে, BOTH, ঠিক আছে? দেখুন সেম কাজ করবে, বাট আপনাদের জানাটা প্রয়োজন ছিল যে ক্লিয়ার লেফট মানে কি, রাইট মানে কি, আর বোথ মানে কি, ঠিক আছে? তাই দেখুন আমরা এখানে সেভ করলাম, আমরা এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন সেম কাজ হচ্ছে। আচ্ছা এখানে আমরা উইথটা দিয়েছিলাম বাট আমরা CSS এ দিইনি এই কারণে। তাই আপনারা এইখানে আসার পরে জাস্ট এই হাইটটাকে যেরকম করেছেন সেরকম আপনি এখানটাতে উইথ করে দিন, হ্যাঁ এটাকে সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন সেম কাজ করছে, অর্থাৎ ক্লিয়ার লেফট আর ক্লিয়ার বোথ দুটোর মধ্যে আশা করি আপনারা ডিফারেন্সটা বুঝতে পারলেন। এইবার আমরা এখানে নিয়ে আসি 3কে, ঠিক আছে? দেখুন আমরা এটাকে ডুপ্লিকেট করলাম, আমরা এখানে আসলাম, এবার এখানটাতে করে দিলাম 3, এবার আমরা 3টাকে করলাম, এবার এখান থেকে আমরা এই কমেন্টটাকে রিমুভ করে দিই, Ctrl+Shift+K করে রিমুভ করে দিলাম, দেখুন এবার এটা চলে আসলো। এবার আমরা যখন এইখানে গিয়ে রিফ্রেশে প্রেস করব, আমরা এখান থেকে জাস্ট ফ্লোট লেফটগুলোকে একটু কমেন্ট করে রাখি, আমরা বা আপনি একবারে ডিলিট করে দিচ্ছি, আমরা সব পরে একসাথে করব। তাই আমি যখন এইখানে যাব আর এইখানে যাব, আর এটাকেও আমি হাইটটাকে উইথটাকে 150 পিক্সেল করে রাখলাম, এই যে এখানে 150 পিক্সেল করে রাখলাম। বেশ, এবার তিনখানা জিনিস নিচে নিচে চলে আসবে না, এখানে সেভ করলাম, এখানে রিফ্রেশে প্রেস করলাম, দেখুন তিনখানা জিনিস পুরোপুরি নিচে নিচে, তাই তো? বেশ, যেভাবে আমরা চেয়েছিলাম। এবার আমরা কোনো কারণে যদি এই 1টাকে ফ্লোট লেফট করি তাহলে দেখুন তো কি হয়। দেখুন আপনি যখনই এখানে ফ্লোট কোলন লেফট করবেন,
ঠিক আছে, সেভ করলাম। দেখুন ও কি করবে দেখুন। তাই দেখুন যেই মুহূর্তে আমি এখানে ফ্লোট লেফট করলাম তাহলে দেখুন এবার এখানে কি হবে, এখানে দেখবেন সবকিছু এলোমেলো হয়ে যাবে। অর্থাৎ দেখুন এখন গ্রিনটা এর মধ্যে চলে গেল, তাই না, এর ভিতরে ঢুকে গেছে 1 এর ভিতরে। তাই এরকম ধরনের প্রবলেম হবেই। এবার আপনি যদি চান, দেখুন কার উপরে এফেক্ট পড়ছে বলুন তো, আপনি ফ্লোট কাকে দিয়েছেন, আপনি ফ্লোট দিয়েছেন 1 কে, তাই না, আর তার দরুন কারা এলোমেলো হয়েছে, এই নিচের এগুলো এলোমেলো হয়েছে। তাই আপনি যদি চান যে এই ফ্লোটটা এর উপরে যাতে এফেক্ট না পড়ে, এবার এর উপরে যখন আপনি এফেক্ট ফেলা বন্ধ করবেন তখন বাই ডিফল্ট দেখবেন ও আর নিচের দিকে আর এফেক্টগুলো ফেলছে না। কারণ কি, কারণ ও তো এই লাইনেই বাধা পেয়ে গেছে, তাই না। আপনি যদি এইখানেই ওকে বলে দেন যে ক্লিয়ার লেফট বা ক্লিয়ার রাইট বা ক্লিয়ার বোথ, তখনই ও এখানে বাধা পেয়ে গেল। অর্থাৎ এই ফ্লোটটা এইখানে বাধা পেয়ে গেছে। তাই ও যখন এইখানে বাধা পেয়ে যাবে তখন ও আর এই পরের এলিমেন্টগুলোর উপরে কিন্তু এই ফ্লোটের আধিপত্য বিস্তার করবে না, ঠিক আছে। ও এখানেই আপনার বাধা পেয়ে গেল ফ্লোটটা। তাই এই কারণে আপনি কাকে বলবেন, দেখুন আপনি এখানে বলেছেন এটাকে ফ্লোট লেফট, আপনি চাইলে এই 2টাকে বলতে পারেন ক্লিয়ার বোথ। দেখুন আপনি তার জন্য সিএসএসে গেলাম, আমি জাস্ট 2টাকে বলে দিলাম এখানটাতেই ক্লিয়ার কোলন বোথ, যাতে এই এলিমেন্টটার উপরে ফ্লোটের এফেক্ট না পড়ে। এবার এই এলিমেন্টের উপরে ফ্লোটের এফেক্ট পড়া না মানে কি, যে ও এখানে ফ্লোটটা এখানে বাধা পেয়ে গেল, এইখানে বাধা পেয়ে যাওয়ার দরুন ও কিন্তু ওই নিচের এলিমেন্টগুলোকেও আর কিছু করবে না, ঠিক আছে। এটাকে সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম। দেখুন আপনি এখন 3খানা জিনিস পুরো এক্স্যাক্টলি সেম দেখতে পাচ্ছেন, তাই না। এবার এই জিনিসটাই হয়, দেখুন আপনি যখন এই ধরুন এই 1টাকে আপনি যদি মনে করেন যে আমি এখানটাতে .4 বলে যদি একটা আপনার ক্লাস নিই, এবার এর ভিতরে যদি আমি 1কে রাখি, এই যে এটাকে রাখলাম, তখনও কি আমার এলোমেলো হওয়ার চান্সেস থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে। দেখুন আপনি এই 4-এর মধ্যে এটাকে রেখেছেন, ও কিন্তু এই 4-এর বাইরে গিয়ে এগুলোকে এলোমেলো করার চেষ্টা করবে, ঠিক আছে। আপনি দেখুন এটাকে সেভ করলাম, আমি যখন এইখানে আসবো, যার পর রিফ্রেশে প্রেস করব। আচ্ছা তার আগে আমরা ক্লিয়ারটাকে সরিয়ে দিই, এখান থেকে ক্লিয়ার বোথটাকে সরিয়ে দিলাম। এবার আমরা যখন দেখুন আমরা এটাকে 4-এর মধ্যে রেখেছি আর বাইরে এগুলো রয়েছে, আর 1-এর মধ্যে আপনার ফ্লোট লেফট দেওয়া। আমি যখন এইখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন ও এই 4-এর বাইরে গিয়ে এগুলোর উপরে এফেক্ট ফেলছে ফ্লোটের, তাই না। তাই আপনি যদি চান এই 1-এর ফ্লোট লেফটটা এই 4-এর বাইরে গিয়ে এফেক্ট না ফেলুক, তখন আপনি দুখানা জিনিস করতে পারেন। এক, আপনি বলতে পারেন 4কে যে ওভারফ্লো হিডেন, তাহলে এই ভিতরের জিনিসগুলো বাইরে গিয়ে এফেক্ট ফেলবে না। দেখুন আমরা সব একটা একটা করে দেখি। হ্যাঁ, আপনি এখানে ফ্লোট লেফট করলেন, তো আপনি এইখানে গিয়ে বলতে পারেন 1কে, আপনি এই 1টাকে বলতে পারেন ওভারফ্লো হিডেন, বা এটা না করে আমরা সবথেকে বড় জিনিস হচ্ছে আমরা এটাকে করব, বা 1টাকে নয়, দেখুন আমরা 4টাকে বলতে পারি ওভারফ্লো হিডেন। আমরা এখানে 4টাকে ধরলাম, মনে করুন আমরা এখানে গেলাম, আমরা বললাম .4, আর যেহেতু এটাই হচ্ছে ওর প্যারেন্ট, একে আপনি বলে দিন যে ওভারফ্লো, আপনি বলে দিন হিডেন, ঠিক আছে, এটা বলে দিন। এটাকে সেভ করলাম, আমরা এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম। দেখুন এখন অ্যাজ ইট ইজ দেখতে পাচ্ছেন। দেখুন এখন 1-এর মধ্যে কিন্তু ফ্লোট দেওয়া আছে, বাট কেন ফ্লোটটা এখন বাইরে বেরিয়ে এগুলোর উপর এফেক্ট ফেলতে পারছে না? কারণ এই ফ্লোটটার যার প্যারেন্ট অর্থাৎ 4, একে আমরা ওভারফ্লো হিডেন করেছি, এই কারণে, দেখেছেন। তাই এটা হচ্ছে এক ধরনের সলিউশন। আর আরেক ধরনের সলিউশন কি, যদি আমরা এটাকে করতে না চাই, অর্থাৎ আমরা যদি এই 4টাকে ওভারফ্লো হিডেন করতে না চাই, তাহলে আমার কাছে সেকেন্ড সলিউশন কি রয়েছে, যে ও বাইরে বেরিয়ে কার উপরে প্রথম এফেক্টটা ফেলছে, 2-এর উপরে। তাই আপনি 2টাকে বলে দিন ক্লিয়ার বোথ বা ক্লিয়ার লেফট। এই যে ক্লিয়ার লেফট কখন দেবেন, যদি দেখেন এই 2টার উপরে যে ফ্লোটটা এফেক্ট ফেলছে সেই ফ্লোটটার দেওয়া রয়েছে লেফট, তখন আপনি এখানে ক্লিয়ারও দিয়ে দেবেন লেফট। আর যদি আপনি দেখেন এই 2-এর উপরে যেই ফ্লোটটা এফেক্ট ফেলছে সেই ফ্লোটটা করা রয়েছে রাইট, তখন আপনি এটাকে করে দেবেন ক্লিয়ার রাইট। বা আমি যেভাবে বললাম যে আপনি যখন এই 2-এর মধ্যে ক্লিয়ার রাইট দেবেন, তখন ওর বাঁ দিকে কোনো ফ্লোটেড এলিমেন্টকে রাখতে দেবে না। আবার আপনি যদি এই 2টাকে বলেন ক্লিয়ার রাইট, তখন ও নিজের ডান দিকে কোনো ফ্লোটেড এলিমেন্টকে রাখতে দেবে না। তাই এইভাবে আপনাকে জিনিসটা চিন্তা ভাবনা করতে হবে। তাই দেখুন এবার কিন্তু আমি 4-এর থেকে এটাকে তুলে দিয়েছি ওভারফ্লো হিডেনটাকে, তাই না। তাহলে এখন যথারীতি স্ট্রাকচারটা আবার এলোমেলো হয়ে যাওয়ার কথা, ঠিক। এবার আমরা কাকে বলবো যে তোমার উপরে যাতে কোনো ফ্লোটেড এলিমেন্ট এফেক্ট ফেলতে না পারে, এই 2কে, তাই না। তাই আপনি এখানে 2কে ধরুন, 2কে ধরার পরে বলে দিন ক্লিয়ার লেফট, ঠিক আছে, সরি এটা হবে লেফট, ঠিক আছে। কেন লেফট, কারণ এর উপরে যে ফ্লোটটা এফেক্ট ফেলছে তার মধ্যে ক্লিয়ার লেফট করা, এই কারণে। বা আপনি এভাবে বলতে পারেন যে ক্লিয়ার বোথ, মানে এর 2-এর বাঁ সাইডেও কোনো ফ্লোটেড এলিমেন্ট থাকবে না, 2-এর রাইট সাইডেও কোনো ফ্লোটেড এলিমেন্ট থাকবে না, কেমন। এটাকে আমরা সেভ করলাম, আমরা এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম। দেখুন এখন এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ এটা কিন্তু চলে আসলো, তাই না। তাই এটাই হচ্ছে ক্লিয়ার বলে প্রপার্টিটার বৈশিষ্ট্য। আর এর ভ্যালুগুলো রয়েছে বোথ, লেফট, রাইট, অনেক কিছু রয়েছে, নান রয়েছে। বাই ডিফল্ট এই ক্লিয়ার প্রপার্টির ভ্যালুটা থাকে নান, আর আপনি চাইলে এরকম লেফট, রাইট আর বোথ এই সমস্ত ভ্যালুগুলো কিন্তু দিতে পারেন। খুবই ইম্পর্টেন্ট এই ক্লিয়ার সম্বন্ধে জানা। আর এই ক্লিয়ার থেকে এসেছে ক্লিয়ার ফিক্স, যেটা আমরা পরবর্তী
পরবর্তীকালে দেখবো, কারণ আমাদেরকে তার জন্য সিউডো এলিমেন্টটা খুব ভালোভাবে শিখতে হবে, যেটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। তাই আশা করি দেখবেন বিভিন্ন জায়গাতে আপনি এই ধরনের প্রবলেম দেখবেন খুঁজে পাবেন। যেরকম মনে করুন এখানে একটা বক্স রয়েছে, বক্সের মধ্যে মনে করুন এখানে কিছু লেখা রয়েছে আর এখানে কিছু লেখা রয়েছে ধরুন। এবার লেখাটা যখন রয়েছে তখন কি এখানে একটা আপনি কিছু লেখা দিয়েছেন আর এখানে একটা ছবি রয়েছে। এবার যদি ছবিটার সাইজ যদি এই বক্সের বাইরে বেরিয়ে যায়, তার মানে কি হচ্ছে, তখন আপনি দুখানাভাবে এটা সলিউশন করতে পারেন। ধরুন আপনি ছবিটা এই ডান দিকে কেন এসেছে বলুন তো, কারণ এই ছবিটাকে আপনি ফ্লোট রাইট দিয়েছেন, এই কারণে ছবিটা ডান দিকে এসেছে, লেখাগুলো বাঁ দিকে এসেছে। এবার ছবিটাকে যখন আপনি ফ্লোট রাইট দিলেন আর ছবিটা যেহেতু অনেকটা বড়, তাই দেখুন ছবিটা এই ডিবের বাইরে বেরিয়ে গেল, তাই না? এবার আপনি এটা সলিউশন কীভাবে করতে পারেন? দুভাবে। এক, আপনি এটাকে বলতে পারেন ওভারফ্লো হিডেন, এই যে এটাকে বলতে পারেন ওভারফ্লো হিডেন এই বক্সটাকে। আর আরেকটা হচ্ছে ওই যে ক্লিয়ার বোথ, ওটা কিভাবে করতে হয়, ওটার জন্য আমাদের ক্লিয়ার ফিক্স জিনিসটাকে জানতে হবে। তো আমরা যখন ক্লিয়ার ফিক্স শিখবো তখন আমরা এই প্রবলেমটাকে নিয়েও কিন্তু আলোচনা করব, কেমন? তাই সেটাও একটা ইন্টারেস্টিং টপিক থাকবে। তাই আশা করি আজকের এই ক্লাসে আপনারা যেভাবে আপনারা ফ্লোটের প্রবলেম আর সলিউশন শিখলেন, সেরকমভাবে খুব সুন্দর একটি প্রপার্টি সিএসএস এর যেটা হচ্ছে ক্লিয়ার, সেটা সম্বন্ধেও আপনারা একটা বিস্তারিত ধারণা কিন্তু পেলেন। খুব ভালোভাবে ক্লাসটা করবেন, প্লাস প্র্যাকটিস করবেন। আবারও বলছি, জিনিসগুলো সম্পর্কে জানা খুবই প্রয়োজন। কারণ দেখুন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এখন ফ্লোট নিয়ে বিভিন্ন রকমের কাজ করছেন, কারণ ফ্লোট নিয়ে আপনাকে লেআউট বানাতে হচ্ছে। এমনও আপনারা প্রজেক্ট পরবর্তীকালে পাবেন যেগুলো হচ্ছে অনেক ওল্ড প্রজেক্ট, যারা হয়তো ফ্লোট দিয়ে সমস্ত ডিজাইন করেছে, বা যারা হয়তো যখন বুটস্ট্র্যাপের 3 ভার্সনটা ইউজ করেছে সেখানে আপনার ফ্লোট দিয়েছিল, বা বিভিন্ন রকমভাবে ফ্লোট দিয়ে তারা ডিজাইন করেছেন। তো তখন যদি আপনাকে সেই সমস্ত প্রজেক্টের উপরে কাজ করতে দেওয়া হয়, তখন আপনি ফ্লোটের উপরেই কাজ করবেন। তখন এই সমস্ত জিনিসগুলোকে জানা খুবই প্রয়োজন। তাই এই জিনিসগুলোকে আপনাকে খুব ভালোভাবে জানতে হবে, কারণ পরবর্তীকালে আপনাকে কাস্টমলি অনেক কিছু বানাতে হবে। তাই সেই সময় সিএসএস এর এই সমস্ত প্রপার্টিগুলোকে জানা কিন্তু খুবই প্রয়োজন। তাই আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। খুব ভালো করে জিনিসটাকে কিন্তু প্র্যাকটিস করবেন, আর আশা করি সামনের ক্লাসগুলো আরও ইন্টারেস্টিং লাগবে, কারণ সামনের ক্লাসগুলোতে আমরা আরও ইন্টারেস্টিং জিনিস শিখতে চলেছি, কেমন? তাই আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।